শুভেচ্ছা আমন্ত্রণ দেশ জনপদ লাইভে সঙ্গে আছি আমি লিনি আফরোজ। বঙ্গবন্ধুকে নিয়ে ভিডিও নির্মাণ প্রতিযোগিতা অনুষ্ঠানে কথা বলছেন গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সরাসরি যাচ্ছে সেখানে। দেশকে গড়ে তুলবে সেটা আমার লক্ষ্য। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। দর্শক, বঙ্গবন্ধুকে নিয়ে ভিডিও নির্মাণ প্রতিযোগিতা অনুষ্ঠানে কথা বলছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সরাসরি যুক্ত ছিলাম সেখানে। গ্রামীণ ব্যাংকের শ্রমিক কল্যাণ পরিষদের 25 কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের দায়ের করা মামলায় নিম্ন আদালতে হাজির হয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বিস্তারিত জানাতে নিম্ন আদালত থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এম.এ. আজিম। আজিম, দুদকের দায়ের করা এই মামলায় আসামি কে কে আর কি কি অভিযোগ করা হয়েছে, বিস্তারিত জানাবেন। লিনিয়া, কিছুক্ষণ আগে কিন্তু যে দুদকের যে মামলা, গ্রামীণ টেলিকমের যে শ্রমিকদের যে তহবিলের টাকা সেটি আত্মসাতের অভিযোগে যে মামলাটি করা হয়েছিল ডক্টর ইউনূসের নামে, সেটি কিন্তু আজকে চার্জশিট গঠন হওয়ার কথা ছিল আদালতে। সেই হিসেবে কিন্তু ডক্টর ইউনূস কিছুক্ষণ আগে আদালতে প্রবেশ করেছেন এবং তার সাথে তার আইনজীবী ছিলেন এবং তার সাথে যে আসামিরা রয়েছেন তারাও কিন্তু আদালতে প্রবেশ করেছেন। এর আগে কিন্তু আসলে 2 মে বিশেষ জজ আদালত 4-এ বিচারক সৈয়দ আশরাফুল হোসেনের আদালতে মামলার অভিযোগ গঠনের শুনানি নির্ধার্য ছিল। এদিন আসামি পক্ষের সময়ের প্রেক্ষিতে কিন্তু বিচারক 2 জুন অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য করে। সেই হিসাবে কিন্তু আজকে আসলে তিনি আদালতে এসেছেন। আপনাকে যদি আরেকটু জানিয়ে রাখি, 2023 সালের 30 মে গ্রামীণ টেলিকমের শ্রমিক কল্যাণ তহবিলের 25 কোটি 22,06,780 টাকা আত্মসাতের অভিযোগে নোবেলজয়ী ডক্টর ইউনূস সহ 13 জনের বিরুদ্ধে মামলা করে দুদক। সংস্থাটির উপপরিচালক গুলশান আনোয়ার প্রধান বাদী হয়ে কিন্তু মামলাটি করেছিলেন। 2024 সালের 1 ফেব্রুয়ারি ঢাকা মহানগর দায়রা জজ আদালতে ডক্টর মোহাম্মদ ইউনূস সহ 14 জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। দুদকের মামলায় আসামি নতুন করে কিন্তু একজন আসামি যুক্ত হয়েছেন। আসামিদের বিরুদ্ধে 409, 420, 467, 468, 471, 109 ধারা এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012 এর 4, 2 ও 4, 3 ধারায় অভিযোগ আনা হয়েছে। গত 2 এপ্রিল ঢাকা মহানগর জজ আদালতের বিচারক তিনি কিন্তু আদালতের চার্জশিট গ্রহণ করে মামলার বিচারের জন্য ঢাকার বিশেষ জজ আদালত 4-এ বদলির আদেশ দেন। মামলার এজাহারে কিন্তু এখন পর্যন্ত 25 কোটি 22,06,780 টাকা জালিয়াতির মাধ্যমে আত্মসাৎ করেছেন সেই কথাটি এবং সদস্যদের উপস্থিতিতে 2022 সালের 9 মে অনুষ্ঠিত 108তম বোর্ডের সিদ্ধান্ত মোতাবেক ঢাকা ব্যাংকের গুলশান শাখার হিসেব খোলা হয়। গ্রামীণ টেলিকমের কর্মচারীদের পাওনার লভ্যাংশ এবং গ্রামীণ টেলিকমের কর্মচারী ইউনিয়ন এবং গ্রামীণ টেলিকমের সঙ্গে সেটেলমেন্টের এগ্রিমেন্ট চুক্তি হয় এবছরের 27 এপ্রিল। গ্রামীণ টেলিকমের বোর্ডের সভার হিসেব খোলার সিদ্ধান্ত 9 মে হলেও হিসাব খোলা হয় এদিন। এবং এই যে বিষয়গুলো, এবং আজকে কিন্তু আমরা আইনজীবী আব্দুল্লাহ আল মামুন যিনি রয়েছেন ডক্টর ইউনূসের আইনজীবী, তিনি কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে তিনি কিন্তু এই মামলা থেকে অব্যাহতি চেয়ে তিনি আদালতে আপিল করবেন এবং তার আপিলের প্রেক্ষিতে আমরা দেখেছিলাম যে এর আগে শ্রম আদালতেও কিন্তু তাকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার জন্য তার আইনজীবী আপিল করেছিলেন। আজকেও তিনি আপিল করবেন। তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন যে ডক্টর ইউনূসের আসলে আন্তর্জাতিক পর্যায়ে বেশ কিছু কর্মসূচি থাকে যা আসলে এই যে মামলাগুলো চলমান, এই মামলাগুলোর ফলে তিনি বাধাগ্রস্ত হচ্ছেন এবং তার যে স্বাভাবিক কার্যক্রম সেটি আসলে বাধাগ্রস্ত হচ্ছে, যার ফলে তিনি কিন্তু সেই কারণটি দেখিয়ে আদালতে আজকেও তিনি মামলা থেকে অব্যাহতির আবেদন করবেন। তো আদালত প্রাঙ্গণ থেকে এই ছিল আমার কাছে সবশেষ। আজিম, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, আদালত প্রাঙ্গণ থেকে যুক্ত ছিলেন সহকর্মী আজিম। পাহাড়ি ঢলে বন্যা কবলিত সুনামগঞ্জের বিস্তীর্ণ এলাকা, এতে দুর্ভোগে পড়েছেন শত শত মানুষ। বন্যা পরিস্থিতি নিয়ে বিস্তারিত জানাতে সুনামগঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেদি হাসান। মেহেদি, বন্যা দুর্গতদের পাশে কেউ সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে কিনা এবং এখন কি পরিস্থিতি দেখছেন, বিস্তারিত জানাবেন।
লিনিয়া, আপনাকে জানিয়ে রাখি, গত 3 দিন ধরে কিন্তু সুনামগঞ্জের আবহাওয়া অনেকটা ভালো, কোনো ধরনের বৃষ্টিপাত নেই, যার কারণে আসলে সুনামগঞ্জে কোনো খারাপ পরিস্থিতি তৈরি হয়নি। তবে সুনামগঞ্জের গতকালকে থেকে সুনামগঞ্জের আসলে সুনামগঞ্জের ছাতকে বিপদসীমার 53 সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। এবং আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি, সুনামগঞ্জের সুরমা নদীর পানি কিন্তু গত 24 ঘন্টায় 13 সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বর্তমানে 44 সেন্টিমিটার নিচ দিয়ে বিপদসীমার প্রবাহিত হচ্ছে। এবং আমরা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদারের সাথে কথা বলেছি, তিনি আমাদেরকে জানিয়েছেন আসলে সুনামগঞ্জে বৃষ্টিপাতের আর কোনো সম্ভাবনা নাই। তবে ভারতের চেরাপুঞ্জিতে যদি বৃষ্টি হয় তাহলে পানি আরো বৃদ্ধি পেতে পারে। আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি, সুনামগঞ্জের হাওরগুলো কিন্তু এখনো অনেকটা খালি এবং পর্যাপ্ত ধারণ ক্ষমতা তার আছে। হাওরে যদি পানি প্রবেশ করে যায় এবং আবহাওয়া এরকম ভালো থাকে তাহলে হয়তো তেমন কোনো বন্যার পরিস্থিতি তৈরি হবে না। তবে স্থানীয় লোকজন শঙ্কায় আছেন, যদি এই পাহাড়ি ঢল অব্যাহত থাকে এবং বৃষ্টিপাত আরো হয়, নদীর পানি আরো বৃদ্ধি পেতে পারে। নদীর পানি বৃদ্ধি পেলে লোকালয়ে পানি প্রবেশ করবে, যার কারণে বন্যার পরিস্থিতি তৈরি হতে পারে। তো এই ছিল আমার কাছে সুনামগঞ্জ থেকে পাহাড়ি ঢলের সর্বশেষ তথ্য। লিনিয়া। মেহেদি, ধন্যবাদ আপনাকে। দর্শক, বন্যার পরিস্থিতির সবশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মেহেদি। বগুড়ায় ৬ষ্ঠ দিনের মতো চলছে অ্যাম্বুলেন্স ধর্মঘট। বিস্তারিত জানাতে বগুড়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সঞ্জু রায়। সঞ্জু, এই যে অ্যাম্বুলেন্স ধর্মঘট যে করছে, এই কারণে রোগী বা তাদের স্বজনদের কি কোনো ভোগান্তিতে পড়তে হচ্ছে কিনা বিস্তারিত জানাবেন। লিনিয়া, উত্তরবঙ্গের প্রাণকেন্দ্র হিসেবে বিবেচনা করা হয় এই বগুড়াকে। চিকিৎসা ক্ষেত্রে এই জেলা কিন্তু শুরু থেকেই সম্মুখ সারিতে থেকে অবদান রেখে চলে। শুধু বগুড়া নয়, আশেপাশের কয়েক জেলার মানুষের বগুড়ার যে চিকিৎসা সেবা নিশ্চিতের জন্য প্রথম সারিতে যে চিকিৎসা কেন্দ্র, তা হচ্ছে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ, যেখানে প্রতিদিন হাজার হাজার মানুষ কিন্তু দূর দূরান্ত থেকে চিকিৎসা নিতে আসে। এবং জরুরি পরিবহনে যে জিনিসটির সবচেয়ে বেশি প্রয়োজন হয় তা হচ্ছে অ্যাম্বুলেন্স। সরকারি যে অ্যাম্বুলেন্স গুলো রয়েছে তা কিন্তু সত্যি অপ্রতুল, যে কারণে বগুড়াতে কিন্তু রয়েছে বেসরকারি অ্যাম্বুলেন্স সমিতির একটি শক্তিশালী সংগঠন, যাদের আওতায় কিন্তু 70 থেকে 80টি বেসরকারি অ্যাম্বুলেন্স প্রতিদিন চলাচল করে, যারা দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে রোগী পরিবহনের কাজ কিন্তু তারা দীর্ঘ বছর থেকে করে আসছে। তবে আজকে 6ষ্ঠ দিনের মতো এই শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের যে বেসরকারি অ্যাম্বুলেন্স চালক রয়েছে তাদের কিন্তু ধর্মঘট চলছে এই মেডিকেল ক্যাম্পাসে। গত 6 দিন ধরে সাধারণ রোগীদের যে ভোগান্তি কোন পর্যায়ে গেছে লিনিয়া, এটি আসলে বোঝানোর মতো অবস্থায় নেই। মুমূর্ষু রোগীদেরকে অ্যাম্বুলেন্স না পেয়ে রোগীর স্বজনরা কিন্তু কেউ নিয়ে যাচ্ছেন সিএনজিতে, কেউ অটোতে, আবার কেউ বা রিক্সায়। এখন এই ঘটনার সূত্রপাতটি কিন্তু হয়েছে সজিমেকের যে হাসপাতাল প্রশাসন আছে সেই প্রশাসনের সাথে এই অ্যাম্বুলেন্স মালিক সমিতির দীর্ঘ বছরের কিন্তু একটি মনোমালিন্য ছিল। সর্বশেষ অ্যাম্বুলেন্স চালকের গায়ে হাত তোলা এবং হাতে হাত করা পরানোর প্রতিবাদে গত মঙ্গলবার থেকে কিন্তু তারা এই ধর্মঘটের ডাক দিয়েছে। তবে রয়েছে অ্যাম্বুলেন্স চালক সহ এই সমিতির বিরুদ্ধেও নানা অভিযোগ। সাধারণ মানুষ এবং সজীবের কর্তৃপক্ষ বলছে তারাও কিন্তু সাধারণ রোগীদের ভাড়া নিয়ে নানা সময় নানা সিন্ডিকেট করছে। প্রয়োজনের সময় তারা যেরকম তারা তাদের বিভিন্ন সুবিধা আদায় করেছে, একই সাথে তাদের শৃঙ্খলায় আনার জন্য কঠোর অবস্থান কিন্তু নিয়েছে সজীবের কর্তৃপক্ষ। ধর্মঘটের পরিস্থিতি আসলে কতটুকু আমরা একটু জানবো এই সংগঠনের সাধারণ সম্পাদক বাকিউল ইসলামের সাথে সরাসরি কথা বলবো। জনাব বাকিউল, আপনি কি জানাবেন যে আপনাদের আলোচনা এখন কোন পর্যায়ে চলেছে? আজকে তো 6ষ্ঠ দিনের মতো চলছে, এই ধর্মঘট আর কতদিন চালাবেন এবং আপনাদের বিরুদ্ধে যে বিভিন্ন সময় যে অভিযোগ ওঠে এই বিষয়ে আপনারা কি বলতে চাচ্ছেন? ওনারা যে অভিযোগটা তুলে সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট। ওনাদের নিজের দোষটা এড়ানোর জন্য আজকে আমাদের উপর দোষ চাপাচ্ছে, বিষয়টা এরকম। আর এই এখন থেকে 10 মিনিট আগে একটা আলোচনা হয়, ওনারা 10টা গাড়ি দিলে আর কি, মানে 10টা গাড়ি দিতে চাচ্ছে ওনারা। আমরা পুরো পার্কিংটাই চাচ্ছিলাম, এক পর্যায়ে হাফ চাইছি আমরা। তো যাই হোক, 20 মিনিটের মধ্যে মনে হয় ওনারা একটা সমাধান করবে, এরকম কথা বলে আমার। জনাব বাকিউল, এই যে ভাড়া নিয়ে সিন্ডিকেটের যে বারংবার অভিযোগ আপনাদের উপরে তোলা হয়, তো এই ভাড়াটা আপনারা সুনির্ধারিত করেন না কেন?
এই দায়িত্ব তো আসলে আমাদের না, এটা সরকারের দায়িত্ব। আমি কি কোনো চার্জ করতে পারি যে এই জায়গায় এত টাকা ভাড়া হবে? আর এটা পুরোটাই মিথ্যা, কারণ ওনারা এই পর্যন্ত কোনো মিডিয়ায় আনতে পারেনি বা কোনো লোকের দ্বারাই বলাতে পারেনি যে এত টাকা আপনি বেশি লিখছেন, জয়পুরহাটের ভাড়া 7,000 লিখছেন, এরকম বলতে পারবে না। কারণ জয়পুরহাটের ভাড়া সর্বোচ্চ আমরা 4,4200 টাকা নিই, ওই জায়গায় একটা মাই করে গেলে 7,000 টাকা ভাড়া নিচ্ছে। তারা একবেলা খাচ্ছে বিয়ার গাড়ি, বকশিস পাচ্ছে, এক প্যাকেট ব্যানসন পাচ্ছে, আমরা তো কিছুই পাই না। আমরা কি করি? ময়লা আবর্জনা পরিষ্কার করি, পায়খানা করছে, নঙ্গি মাখাইছে, পরিষ্কার করি। 4,4200, সর্বোচ্চ 4500 টাকা ভাড়া নিই, তাও এসি দিয়ে যায়। আমরা তাহলে এই মেডিকেলের বাইরের অ্যাম্বুলেন্স ঢুকলে আপনাদের কোনো সমস্যা আছে কিনা? সম্পূর্ণ মিথ্যা। মানুষের অধিকার, এটা যার গাড়ি সে আনতেই পারে, এটা ওনার ব্যক্তিগত ব্যাপার। এই বিষয় কেউ প্রুফ দিতে পারবে না। যদি প্রমাণ দিতে পারে আমি সর্বোচ্চ মাথা পেতে নিব, আমার শাস্তি দিল আমি সেটাও মাথা পেতে নেব। জনাব বাকিউল, আপনাকে ধন্যবাদ। লিনি, আপনি শুনছিলেন খেটে খাওয়া এই মানুষগুলোর দাবি। তারা যে কথাটি বলছেন যে তারা শৃঙ্খলার সাথে তাদের পরিবারের মুখে দুটি ভাত তুলে দেওয়ার জন্য তারা যে আন্দোলন করছেন, তারা শুধু চায় যে নিজেদের আত্মসম্মান নিয়ে এই পেশায় তারা টিকিয়ে থাকতে। তারা যেটি দাবি করছেন যে তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগের সবকটি মিথ্যা। তারা চায় রোগীদের সেবা দিতে, তারা চায় একটি শৃঙ্খলার মধ্যে থাকতে। এবং গেল 6 দিন রোগীদের যে শুধুমাত্র কষ্ট হয়েছে তা কিন্তু না, যখন বন্ধ রয়েছে এই অ্যাম্বুলেন্সের স্টিয়ারিং, তখন কিন্তু তাদের সংসারেও একটি নেতিবাচক প্রভাব কিন্তু পড়েছে। সবকিছু ভুলে দ্রুত সমাধান হোক এই সংকটের। বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে আবারও স্বাচ্ছন্দ্যের সাথে সেবা পাক উত্তরের হাজারো মানুষ। অ্যাম্বুলেন্স ভোগান্তিতে যেন কোনো রোগীর প্রাণ না যায়, আবার সুস্থ রোগী যেন হাসি মুখে অ্যাম্বুলেন্সে করে আবারও ফিরতে পারে। অ্যাম্বুলেন্স নিয়ে যেন আর ভবিষ্যতে কোনো জটিলতা না হয়, মনোমালিন্যের অবসান হয়ে দ্রুত আসুক সমাধান, এমনটাই প্রত্যাশা এই অ্যাম্বুলেন্স চালকদের। লিনিয়া, বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের সামনে থেকে ধর্মঘটের সর্বশেষ নিয়ে আমার কাছে এখন পর্যন্ত এই ছিল বিস্তারিত। সঞ্জু, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, বগুড়ায় 6ষ্ঠ দিনের মতো চলছে অ্যাম্বুলেন্স ধর্মঘট। এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী সঞ্জু রায়। ৪র্থ ধাপের উপজেলা নির্বাচনে ভোট 5 জুন। চলছে প্রচারণার বিস্তারিত জানাতে ময়মনসিংহ ও ব্রাহ্মণবাড়িয়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতে ময়মনসিংহ থেকে যুক্ত হচ্ছেন ইলিয়াস আহমেদ। ইলিয়াস, ভোটের প্রচারণা কতটা জমে উঠেছে আর এই ভোট নিয়ে মানুষের মধ্যে কতটা আগ্রহ দেখছেন? প্রচারণায় একেবারেই জমে উঠেছে ৪র্থ ধাপের অর্থাৎ শেষ ধাপের নির্বাচন। ময়মনসিংহের 3টি উপজেলায় আগামী 5 তারিখ নির্বাচন অনুষ্ঠিত হবে, অর্থাৎ ময়মনসিংহের বালুকা, নান্দাইল এবং গফরগাঁও উপজেলায়। আমরা দেখেছি এই নির্বাচনকে ঘিরে যেমন প্রচারণা জমে উঠেছে, তেমন কিন্তু উত্তাপ ছড়াচ্ছে, অর্থাৎ প্রার্থী এবং তাদের সমর্থকদের মধ্যে কিন্তু বেশ কয়েকবার মারামারির ঘটনা সহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। ইতিমধ্যেই ময়মনসিংহের নান্দাইল উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে কিন্তু এক কিশোর, অর্থাৎ মুরাদ হাসান নামে এক কিশোর হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। অর্থাৎ এই বিষয়টি নিয়ে আমরা দেখেছি নান্দাইল উপজেলা পরিষদে কিন্তু গতকালকে অর্থাৎ বিভিন্ন সড়কে কিন্তু এই লাশ কাঁধে নিয়ে, মুরাদ হাসান ভূঁইয়ার লাশ কাঁধে নিয়ে কিন্তু বিক্ষোভ করেছেন সমর্থক এবং তার স্বজনরা। অর্থাৎ এই নির্বাচনটিকে ঘিরে আমরা দেখেছি দফায় দফায়, বিশেষ করে নান্দাইল উপজেলায় সংঘর্ষ সহ উত্তাপ কিন্তু একেবারেই ছড়াচ্ছে। এবং এই বিষয়টি নিয়ে চেয়ারম্যান প্রার্থী 3 জন, অর্থাৎ নান্দাইলের চেয়ারম্যান পদে 3 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। 2 জন প্রার্থী অভিযোগ করছেন যে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম শাহান, তিনি কিন্তু নির্বাচনে একেবারেই প্রভাব বিস্তার করছেন। অর্থাৎ কোনোভাবেই তিনি নির্বাচনে বিশৃঙ্খলা সৃষ্টির প্রায় তারা কিন্তু তিনি সবসময় করে যাচ্ছেন। সেই বিষয়ে কিন্তু তারা ইতিমধ্যে আমরা দেখেছি সংবাদ সম্মেলন সহ প্রতিবাদ সভা এবং লিখিত অভিযোগ কিন্তু তারা নিয়ে রিটার্নিং কর্মকর্তা বরাবর দিয়েছেন। অর্থাৎ রিটার্নিং কর্মকর্তা এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারাও কিন্তু এই বিশেষ করে নান্দাইল উপজেলা নির্বাচনকে ঘিরে কিন্তু তারা বেশ তৎপর রয়েছেন এবং তারা বলছেন যে কোনোভাবেই যেন প্রার্থীরা প্রভাব কাটাতে না পারে, তারা কিন্তু সেই লক্ষ্যে কাজ করছেন। অর্থাৎ আমিনুল ইসলাম শাহান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং দোয়াত কলমের প্রার্থী, তাকে কিন্তু ইতিমধ্যেই শোকজ করা হয়েছিল এবং তিনি কিন্তু রিটার্নিং কর্মকর্তা বরাবর তিনি জবাব দিয়েছেন। অর্থাৎ রিটার্নিং কর্মকর্তা বলছেন যে পরবর্তীতে যদি তিনি একই যদি দোষী হন তাহলে তার প্রার্থিতা বাতিল পর্যন্ত করা হতে পারে, সেই বিষয়টি কিন্তু বলছিলেন। এছাড়াও বালুকা উপজেলা পরিষদ নির্বাচনেও কিন্তু একে অন্যের
দুষ্কৃতি তুলে ধরে কিন্তু প্রচার প্রচারণা করছেন এবং একেবারে আচরণ বিধি লঙ্ঘন করা হচ্ছে। সেই লক্ষ্যে আমরা দেখেছি রিটার্নিং কর্মকর্তা 3 জন প্রার্থীকে কিন্তু কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন। আজকে তারা সশরীরে হাজির হয়ে কিন্তু তারা তাদের যে কারণ দর্শাবেন সেই বিষয়টি লক্ষ্য করেছে। আরেকটি বিষয় বলে রাখি, গফরগাঁও উপজেলা আলোচনার কেন্দ্রবিন্দু থাকে গফরগাঁও। সব কয়টি নির্বাচনে কিন্তু আমরা লক্ষ্য করেছি বিগত সময়ে একেবারে গফরগাঁও উপজেলায় যারা প্রতিদ্বন্দ্বিতা করেন তাদের মধ্যে কিন্তু আলোচনার কেন্দ্রবিন্দু গফরগাঁও উপজেলা। সেখানেও কিন্তু একেবারে নির্বাচনকে ঘিরে আমরা দেখেছি যে প্রার্থী তাদের সমর্থকদের মধ্যে কিন্তু টান টান উত্তেজনা বিরাজ করছে এবং তারা বলছেন, আশঙ্কা করছেন যে নির্বাচন সুষ্ঠু হবে না। সেই বিষয়ে তারা লিখিত অভিযোগ পর্যন্ত কিন্তু দিয়েছেন এবং প্রশাসন থেকে বলা হচ্ছে যে কোনো মূল্যে তারা নির্বাচন অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ করবেন, সেই বিষয়টি কিন্তু বলছেন। অর্থাৎ আপনাকে বলে রাখি যে ময়মনসিংহের 3টি উপজেলায় কিন্তু 40 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে 13 জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে 9 জন এবং পুরুষ ভাইস চেয়ারম্যান পদে 18 জন প্রার্থী কিন্তু মাঠে রয়েছেন এবং তাদের প্রচার প্রচারণা একেবারেই নির্বাচনের মাঠ কিন্তু জমে উঠেছে এবং তারা সকাল থেকে মধ্যরাত পর্যন্ত বিরামহীনভাবে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তারা কিন্তু ভোটারদের নানা উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে ভোট প্রার্থনা করছেন। অর্থাৎ এই শেষ ধাপের নির্বাচনকে ঘিরে আমরা দেখেছি ভোটার এবং সমর্থকদের মধ্যে যে আতঙ্ক বিরাজ করছে এবং প্রশাসন থেকেও কিন্তু বেশ তৎপর রয়েছেন। অর্থাৎ প্রশাসনও কিন্তু এই 3টি উপজেলা নির্বাচনকে ঘিরে তারা কিন্তু একেবারেই উদ্বিগ্ন এবং ভোটের মাঠ যেন শান্ত থাকে সেই লক্ষ্যে কিন্তু তারা কাজ করছেন এবং রিটার্নিং কর্মকর্তা বলছেন যে তারা চেষ্টা করে যাচ্ছেন যে অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ একটি নির্বাচন উপহার দেওয়ার লক্ষ্যে। যদিও ভোটার এবং প্রার্থীরা কিন্তু নানান ধরনের অভিযোগ করছেন এবং তারা বলছেন যে কোনোভাবেই নির্বাচনে সুষ্ঠু হবে না এবং প্রশাসন যদি তৎপর না থাকে তাহলে এই নির্বাচন কোনোভাবেই সুষ্ঠু করা সম্ভব হবে না, সেই বিষয়টি কিন্তু বলছিলেন। দর্শক, এই ছিল আমার কাছে নির্বাচনের প্রচার প্রচারণা নিয়ে সর্বশেষ তথ্য। আমরা এই বিষয়ে জানতে এখন চলে যাব ব্রাহ্মণবাড়িয়া, সেখান থেকে যুক্ত হবেন আমাদের সহকর্মী মেহেদী নূর পরশ। হ্যাঁ ইলিয়াস, আপনাকে ধন্যবাদ। আগামী 5 জুন চতুর্থ ধাপে ব্রাহ্মণবাড়িয়ার 3টি উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই 3টি উপজেলা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া সদর, নবীনগর এবং সীমান্তবর্তী উপজেলা বিজয়নগর। এই 3টি উপজেলার মধ্য দিয়ে কিন্তু ব্রাহ্মণবাড়িয়ার যে সবকটি উপজেলা রয়েছে উপজেলা পরিষদের নির্বাচন কিন্তু সম্পন্ন হবে। যে চতুর্থ ধাপের বাউন্ডারি যে 3টি উপজেলা হচ্ছে, 3টি উপজেলায় প্রায় 19 জন চেয়ারম্যান পদে, ভাইস চেয়ারম্যান পদে 25 জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে 12 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনের সময় কিন্তু আর মাত্র 2 দিন বাকি আছে। শেষ সময় কিন্তু প্রার্থীরা অনেকটা ব্যস্ত সময় পার করছেন। তাদের কর্মী সমর্থকদেরকে নিয়ে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে নানা উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে কিন্তু তারা ভোট চাচ্ছেন এবং ভোটাররা বলছেন যে যারা এলাকার সার্বিক উন্নয়নে ভূমিকা রাখবে এবং তাদের সবসময় পাশে থাকবে তাদেরকে কিন্তু ভোটের মাধ্যমে তারা নির্বাচিত করবেন। তো নির্বাচনে এ পর্যন্ত কোনো ধরনের কোনো সহিংসতার খবর পাওয়া যায়নি। নির্বিঘ্নে অনেকটা নির্বাচনের প্রচার প্রচারণা চলছে। তবে গতকালকে এক বিষয় জানিয়ে রাখি, গতকালকে যে বিজয়নগর উপজেলা রয়েছে, বিজয়নগর উপজেলার যে 2 জন প্রার্থীর প্রায় 4 জন সমর্থক কিন্তু আচরণবিধি লঙ্ঘন করার কারণে কিন্তু তাদেরকে 40,000 টাকা জরিমানা করা হয়েছে। নির্বাচনের যেসব প্রার্থী রয়েছে এইসব প্রার্থীরা কিন্তু তারা প্রতিদিন সকাল থেকে গভীর পর্যন্ত বিভিন্ন পথে প্রান্তরে গ্রামে গঞ্জে গিয়ে কিন্তু তারা ভোট চাচ্ছেন এবং শেষ সময়ে তারা ব্যস্ত সময় পার করছেন এবং যে প্রার্থীরা রয়েছেন তাদের যে কর্মী সমর্থকরা তাদের কর্মী সমর্থকদেরকে নিয়ে বিভিন্ন দোকান অলিতে গ্রামে গঞ্জের বিভিন্ন যে হাট বাজার রয়েছে এই হাট বাজারগুলো কিন্তু তারা ঘুরে ঘুরে কিন্তু ভোট প্রার্থনা করছেন। তো নির্বাচনে সার্বিক বিষয়ে যদি আমি বলে রাখি, এখন পর্যন্ত যে জেলার যে রিটার্নিং কর্মকর্তা আমাকে জানিয়েছেন এখন পর্যন্ত কোনো ধরনের কোনো সহিংসতা ঘটেনি তারা রাখছেন। আমি এখন একজন ভোটার কাছ থেকে প্রত্যাশা করবো আপনারা কেমন। আমরা তো যোগ্য এবং যারা এলাকার জন্য কাজ করবে তেমন প্রতিনিধি আমরা আশা করছি। তবে এবার নির্বাচনী আমেজটা কিন্তু অন্যান্য বারের চেয়ে একটু বেশি উৎসব মুখর। নির্বাচন হচ্ছে উৎসব। আমরাও প্রত্যাশা করি যে আমরা নিরাপদে গিয়ে আমাদের নিজের ভোটটা আমরা সেন্টারে গিয়ে দিতে পারবো।
তো নির্বাচনের সার্বিক বিষয়ে রিটার্নিং কর্মকর্তা জানিয়েছেন তারা সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছেন। নির্বাচনের দিন কিন্তু র্যাব, পুলিশের পাশাপাশি এই আইন শৃঙ্খলা বাহিনীরা কিন্তু তারা তাদের দায়িত্ব পালন করবেন। এই 3টি উপজেলায় মোট ভোটার সংখ্যা রয়েছে 10 লক্ষের উপরে। লিনিয়া, নির্বাচনের সার্বিক বিষয়ে এ ছিল আমার কাছে সর্বশেষ। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। দর্শক, ভোটের প্রচারণার সম্পর্কে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। মাছের বাজার দর নিয়ে বিস্তারিত জানাতে ঝিনাইদহ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেদি হাসান সবুজ। আমরা প্রতিনিয়ত দেখছি নিত্যপণ্যের দরদাম প্রতিনিয়ত বাড়ছে লাফে লাফে। আপনার কাছে একটি বিষয় জানতে চাইবো যে মাছের দরদাম কেমন দেখছেন? লিনিয়া, আমি দাঁড়িয়ে আছি ঝিনাইদহের যে প্রধান মাছ বাজার, ঝিনাইদহ নতুন হাটখোলা বাজারটিতে। আসলে গত সপ্তাহের তুলনায় বা গত কয়েকদিনের তুলনায় কিন্তু মাছের বড় যে বাজার, সে বাজারের কিন্তু বড় যে মাছ আর কি, সেই মাছের কিন্তু দাম কিন্তু গত কয়েকদিনের তুলনায় কিন্তু বেশি লক্ষ্য করা যাচ্ছে। আজ সকালে মার্কেটে ঘুরে যতটুকু দেখলাম, আসলে বড় সাইজের যে পাঙাশ মাছগুলো আছে, পাঙাশ মাছের যে দাম সেটা কিন্তু নির্ধারণ করা হয়েছে আজকে 160 টাকা থেকে 150 টাকা কেজি। এছাড়াও রুই মাছ, আমি যদি একটু আপনাদের ফুটেজ দেখাই, এছাড়াও রুই মাছ, যেটি বড় সাইজের যে রুই মাছটি আছে, সেই মাছটি আসলে 240 টাকা থেকে 300 টাকার ভিতরে কিন্তু বিক্রি হচ্ছে। সেটি আসলে মাছের যে আয়তন হিসাবে ছোট এবং বড়। তাছাড়া পাঙাশ মাছ, যেটি একটু আগেই বললাম যে ছোট বড় মিলিয়ে কিন্তু দামে নির্ধারণ করা হচ্ছে। আমরা যদি একটু কথা বলি একজন বিক্রেতার সাথে। আচ্ছা, আমি বলছি আজকের মাছের বাজার মোটামুটি স্বাভাবিক আছে। যেমন কেজি সাইজে পাঙাশ মাছ 150 টাকা কেজি, 2 কেজি 2.5 কেজি সাইজে সিলভার কাপ মাছ 200 টাকা 180 টাকা কেজি, 2 কেজি সাইজে কাতল মাছ আছে 250 টাকা কেজি, 1 কেজি 5 পা সাইজে রুই মাছ আছে 300 টাকা 320 টাকা কেজি। হ্যাঁ, আসলে যেমনটি শুনছিলেন, আমার ঝিনাইদহ কিন্তু বিল বাউরের এলাকা হলেও আসলে মাছের দাম তুলনামূলক কম হওয়ার কথা থাকলেও কিন্তু কম কিন্তু হচ্ছে না। কয়েকজন ক্রেতার সাথে কথা বলে যতটুকু তারা আমাদেরকে জানিয়েছেন যে এলাকাটি আসলে প্রচুর বিল বাউর সমৃদ্ধ একটি এলাকা, এবং এখানে কিন্তু মাছের যে চাষ উৎপাদন যেটি, সেটি কিন্তু ঝিনাইদহ এলাকাতে কিন্তু ব্যাপক হারে হয়। তারপরেও কিন্তু মাছের দাম কোনোভাবে কিন্তু কমছে না। এক্ষেত্রে বাজার মনিটরিং সেল যেগুলো আছে, তাদের কাছে কিন্তু বারবারই কিন্তু ক্রেতারা অনুরোধ করছে। আমি আগেও কিন্তু কয়েকটি বাজার মনিটরিং বিষয় নিয়ে জানিয়েছিলাম যে আসলে কোনোভাবেই কিন্তু দাম নিয়ন্ত্রণের ক্ষেত্রে যেটি মনিটরিং করার কথা সেটা কিন্তু করছে না। আমরা যদি আরেকটু আপনাদেরকে দেখাবো, একজন ক্রেতার সাথে কথা বলার চেষ্টা করি, আমরা একটু দেখাই মাছের যে বাজার। আঙ্কেল, আসসালামু আলাইকুম। মাছের আজকে দাম? হ্যাঁ, আমরা বাঙালি মানুষ, মাছের দাম চড়াই এবং বাজারের প্রত্যেকটা মূল্য চড়া। প্রতিটা যা আমাদের মতো লোকের ইচ্ছা মতো বাজার করা মানে সাধ্য বাইরে। আসলে যেমনটি শুনছিলেন, মূলত ক্রেতাদের সাথে কথা বললে কিন্তু এটি বারবার সামনে আসছে যে মাছের যে বাজার, সেই বাজারটি কিন্তু নিয়ন্ত্রণে আনতে হবে। যেহেতু গত কিছুদিন 1 সপ্তাহ যাবত কিন্তু মাছের যে বাজার ছিল, তার থেকে আজকে কিন্তু বড় মাছের দাম একটু বেশি। আসলে কেন বেশি হয়, কি কারণে বেশি হয়, যদিও বিক্রেতারা কিন্তু বলার চেষ্টা করেন যে আমরা আসলে পাইকারি বাজার থেকে যে হারে কিনে নিয়ে আসি, সেই হারে আসলে দাম নির্ধারণ করে থাকি। কিন্তু প্রশ্নটি আসলে এই জায়গাটা দাঁড়িয়ে যায় যে আসলে এই শহরে আবাদ হয়, এই জেলাতে আবাদ হয়, কিন্তু কেন মাছের এই আবাদ কিন্তু কম বা বেশি হয়, দামের ক্ষেত্রে এতটা পার্থক্য তৈরি হয়। এটির ক্ষেত্রে আসলে ক্রেতাদের কিন্তু একটি দাবি যে আবারও যে মনিটরিং করা হোক, মনিটরিং সেলগুলো সঠিকভাবে মনিটরিং করে। এই ছিল ঝিনাইদহ থেকে মাছের বাজারের সর্বশেষ পরিস্থিতি। লিনিয়া। সবুজ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, মাছের বাজার দরের সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী সবুজ। সাতক্ষীরার আমের বাজার পরিস্থিতি জানবো। দর্শক, আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফুল্লাহ কায়েসের সুমন। সাতক্ষীরা আমের বাজারে আমের দাম কেমন দেখছেন এবং মান গুণগত ঠিক আছে কিনা, এ বিষয়ে ক্রেতারা কি বলছেন? আমি দাঁড়িয়ে আছি সাতক্ষীরার সুলতানপুর বড় বাজার। এটি আসলে আমের এই মৌসুমটাতে কিন্তু এটি আসলে আম বাজার হিসাবে দাঁড়িয়ে যায়। আপনাকে বলে রাখা দরকার যে এবার কিন্তু অফেয়ার হলেও একেবারে প্রত্যাশিত
দাম পাচ্ছে চাষিরা। আমরা যেটা দেখছি যে এখানে কিন্তু যথেষ্ট পরিমাণে ক্রেতা রয়েছে এবং বাংলাদেশের প্রতিটি জেলা থেকে, সেটি একেবারে সেই চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, ঢাকা, খুলনা, চট্টগ্রাম সব জায়গার ক্রেতারা এখানে কিন্তু উপস্থিত আছে এবং প্রত্যেকেই কিন্তু এখানে কেনাকাটা করছে। এই অফেয়ারের মধ্যেও কিন্তু দামটি যথেষ্ট ভালো পাচ্ছে। এবার হিমসাগরের দাম, আজকের যে বাজার দর, তাতে ভালো আমের দাম 4200 থেকে 4500 পর্যন্ত পাচ্ছে। আমি একজন আম চাষি, একই সাথে তিনি বিক্রেতা, আমি তার সঙ্গে একটু করতে চাই, এবার দাম কেমন পাচ্ছেন এবং সন্তুষ্ট কিনা? এবার দাম তো খুব বেশি। কেন বেশি? আমাদের সাতক্ষীরায় এবার আম খুব কম। মাঝে একটা ঝড় হয়ে গেছিল, এই ঝড়ের বারনাম পড়ে গেছে। এখন আমের কালারও খুব ভালো না। রিমাল ঝড়ে? হ্যাঁ, রিমাল ঝড়ে আমটা পড়ে গেছে, বারনা পড়ে গেছে। আম কিছু আছে, কিছু কিছু আছে ভালো চেহারা, কিছু কিছু আছে চেহারা নষ্ট হয়ে গেছে। যে মালগুলো ভালো চেহারা আছে এগুলো 3600, 3800, 4000, 3200 টাকা মতো বিক্রি হচ্ছে। ঢাকার ক্রেতারা ওরা কিনে নিয়ে যাচ্ছে। আর নর্মালগুলো 3200, 3400 এইভাবে বাজার চলছে। তা এতে করে আমাদের খ্যাতওয়াল চাষি ভাইরা কিছু পয়সা পাচ্ছে। এবার ক্ষতিগ্রস্ত তো হয়েছে ঝড়ে, তারপরও এখন যা আছে এতে কিছু পয়সা ওরা পাচ্ছে, সন্তুষ্ট হচ্ছে। ওরা লাভবান, এবার আশা করি ওরা লাভবান হবে। হ্যাঁ, যেমনটি শুনছিলাম যে এবার কিন্তু আসলে চাষিরা যথেষ্ট দামই পাচ্ছে এবং ভালো ভালো আমই এখানে কিন্তু ভরে গিয়েছে। আর যেদিকে তাকানো যাচ্ছে সেই আম কিন্তু উঠেছে। রিমালের কারণে কিছু ক্ষতিগ্রস্ত হয়েছিল, সেই আমগুলো কিন্তু আর বাজারে আসতে পারেনি, কারণ এখানে প্রশাসনিক তৎপরতাটি ভীষণ কড়া। এখানে কিন্তু যে আমগুলো মানে উপযোগী না, বাজার উপযোগী না, সেগুলো কিন্তু এখানে বাজারে দেওয়ার কোনো সুযোগ নেই এবং সেই ব্যাপারে প্রশাসন কিন্তু অত্যন্ত কড়া যে এই আমগুলো কিন্তু দেওয়া যাবে না। তবে এই যে উৎপাদন হয়েছে যতটা, তাতে যেগুলো কোয়ালিটি সম্পন্ন সেগুলো কিন্তু এখানে চাষিরা যথেষ্ট দাম পাচ্ছে, ক্রেতারাও কিনে কিন্তু সন্তুষ্ট হচ্ছে। একেবারে 3200-3300 থেকে একেবারে 4500 পর্যন্ত পাচ্ছে। এখন চলছে হিমসাগর, 2-1 দিনের মধ্যে চলে আসবে ল্যাংড়া এবং তারপরে কিন্তু আম্রপালি। এরপরে কিন্তু যেহেতু সাতক্ষীরার আমের বাজারটি আগেই শুরু হয়, সে কারণেই কিন্তু আমের বাজারটিও কিন্তু আগেই শেষ হবে। এই ছিল সর্বশেষ। লিনিয়া। সুমন, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, সাতক্ষীরা আমের বাজার পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী সুমন। এই ছিল এখনকার দেশ জনপদ লাইভ। পরে বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভি সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। এছাড়াও সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @দেশ টেলিভিশন অথবা @দেশ টিভি নিউজ লিখে সার্চ করুন। ধন্যবাদ সবাইকে।